এই পেতনি, থাম না বোন, আমাদেরকে একটু কথা বলার সুযোগ দে। রূপ রাগী চোখে তাকিয়ে বলে উঠল, প্রথমে পেতনি ডেকে পরে বোন ডাকলে কেন? আর কথা বলবে মানে কি? তোমার বউয়ের বড় দাদা সামনেই বসে আছে, বউয়ের সাথে কথা বলতে লজ্জা লাগবে না তোমার? বিস্ময়ে হতবাক হলো রোহান। বাকি সবাই মিটমিটিয়ে হাসছে। মিরমায়ের দিকে একবার আর চোখে তাকিয়ে অবাক কণ্ঠে বলে উঠল, আমি কখন বললাম বউয়ের সাথে কথা বলবো? আমি তো আলোচনার কথা বলছিলাম। রূপ ভেঙচি কেটে বলে উঠল, তো তোমরা তোমরা করো না, লেডিসদের মাঝে ঢোকো কেন? রোহান আর কিছু বলল না রূপকে, তবে তীব্রকে বলে উঠল, ভাই, আপনি সাবধানে থাকেন। এই পেতনি আমাদের ঘাট থেকে বিদায় হয়ে আপনার ঘাড়ে বসবে। তৈরি থাকেন। রোহানের কথায় হাসি রোল উঠল। তীব্র এক দৃষ্টিতে তাকালো বাচ্চা বাচ্চা বউটার দিকে। রূপ রোহানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। তীব্রের দিকে তাকাতেই নিজের নজরে পড়ল পলকহীন দৃষ্টি, যা রূপের দিকে নিবদ্ধ। ইস, এই লোক এত জনের মাঝেও তার দিকে তাকিয়ে আছে, তাও আবার এত প্রেমময় দৃষ্টিতে। প্রেম প্রেম লাগে তো এমন করে তাকালে। কেন বোঝে না এই প্রেম রত্নের খচিত সিংহাসনে বসে থাকা হৃদরাজ্যের সম্রাট? আপন গতিতে ছুটে চলা সময়কে থামানোর সাধ্য নেই কারো। সে এক মনে আপন ছন্দে এগোয়, কখনো হেলে দুলে তো কখনো বুলেট গতিতে এগিয়ে চলে ভবিষ্যতের দিকে। সুখের সময় মনে হয় বুলেটের গতিতে সময় ছুটে গেল, আবার দুঃখের সময় মনে হয় যেন কাটতেই চাইছে না দিনগুলো। এভাবেই চলে জগৎ জোড়া, কাটছে প্রহর অপেক্ষারত হয়ে। সময় গড়িয়ে আজ 20 দিন পার হলো। ব্যানার্জি হাউস আজ সেজেছে নতুন রঙে, রং বেরঙের বাহারি তাজা ফুলে সাজে মেতেছে খান। বাড়ির মেইন গেটে ফুলের পসরা বসেছে যেন, সেখানে বড় করে ফুলের গেট বাঁধানো হয়েছে। সারা বাড়ি ফুলে ফুলে ভরে গেছে। বাড়ির 3 প্রদীপের বিয়েতে কেউ একটু কার্পণ্য করেনি, এমনভাবে অঢেল অর্থ দিয়ে সাজিয়েছে পুরো ব্যানার্জি হাউস। রিবন, রনক, রূপক ব্যানার্জি মিলে তীব্র সেসব ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে আর তদারক করছে। ওর সাথে মেঘও দাঁড়িয়ে। ওরা কাল রাতে এই বাড়িতে এসেছে। রূপের বন্ধু মহল উপস্থিত আছে, যারা বর্তমানে রূপের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। তবে পেখম আর মিরমাল মিসিং। ওরা কমিউনিটি সেন্টারে আছে ফাল্গুনির বিয়ের ব্যবস্থায়। যেহেতু ছেলের বাড়ির একই, তাই এখান থেকে বরযাত্রী বিয়েতে যাবে। আর কমিউনিটি সেন্টারে 3 কনেপক্ষের লোকজন উপস্থিত। শহরের নামকরা কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে, সেখানেও বিশাল আয়োজন। এতক্ষণ এইসব ভাবছিল তীব্র। মেঘ পাশে এসে কোনোই দিয়ে ধাক্কা মেরে বলে উঠল, এই মেয়েগুলো আসে না কেন রে? ওরা তীক্ষ্ণ চোখে আটকালো মেঘ। কথা আটকে দম আটকাবার জোগাড় হয়েছে বর্তমানে। তীব্র ছাঝালো কণ্ঠে বলে উঠল, সব সময় বেশি বলিস তুই মেঘ। মেয়েগুলো আবার কি কথা? নাম বলতে পারিস না গাধা? আর ভাই এমন রাগ করিস কেন বলতো? এত মেয়ের নাম মনে রাখা যায় নাকি? তীব্র আর কিছু না বলে সামনে এগিয়ে গেল। মেঘ ওখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, বিড়বিড় করে বলে উঠল, ইস, মন পাখিটার দেখা পাবো কখন? কাল রাত থেকে বেপাত্তা। বলেই রান্নার তদারক করতে চলে গেল। 2 বান্ধবী মিলে ঠেলাঠেলি করে মেহেন্দি তুলছে হাত থেকে। কাল বেশ রাত করে মেহেন্দি দেওয়ার ফলে সারা রাত মেহেন্দি নিয়েই ঘুমাতে হয়েছে। আর সকালে উঠে হয়েছে আরেক জ্বালা। মেহেন্দি কিছুতেই উঠছে না হাত থেকে, উঠলেও জ্বালা করছে প্রচুর। রূপ কাঁদো কাঁদো মুখ করেই বলে উঠল, এজন্যই বলেছিলাম কাল রাতে হাত ধুয়ে নিতে, শুনলি না আমার কথা? নে এখন নিজেও মজা নে, আমাকেও দে। জ্বালা উফ। মন নিজেও কষ্টে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি কি জানতাম নাকি এত টাফ হবে বিষয়টা? তাছাড়া কাল ধুয়ে ফেললে তো রং আসতো না। মরার রঙের জন্য হাতটাই জ্বলে, লাল হয়ে যাবে। ওদের 2 বান্ধবীর কথার মাঝেই ব্রেকফাস্ট হাতে বাস্তব ভঙ্গিতে রুমে ঢুকলেন মিসেস আনিশা। দুজনকে রুমে না পেয়ে ওয়াশরুমে নক করতে রূপ ভয়ে ফিসফিস করে বলে উঠল, এই রে কাজ সেরেছে, মা দেখলে নির্ঘাত বকবে। মন নিজে ভয় পেল, কিন্তু বাইরে
থেকে ডাকের পরিমাণ বাড়তেই রূপের দিকে ইশারা সেরে মেহেন্দি হাতেই দরজা খুলতে উদ্যত হলো। দরজা খুলতেই দুজনের অবস্থা দেখে রেগে গেলেন মিসেস আনিশা, ধমকে বলে উঠলেন, এভাবে ডলাডলি না করে হাত দুটো জলে ভিজিয়ে রাখ কিছুক্ষণ। কি অবস্থা করেছে হাতের! উফ, এদের নিয়ে আর পারা যায় না। বলেই রুমে চলে আসলেন তিনি। পেছনে রেখে গেলেন উল্লাসিত দুই বান্ধবীকে, যার সমাজের সমর্থনের উপায় পেতে আনন্দে উল্লাসিত। হলুদ শাড়িতে সব মেয়েরা সেজেছে। হলুদ অনুষ্ঠান শুরু হবে কয়েক ঘন্টা পরেই। কমিউনিটি সেন্টারে কনেদের হলুদ হবে, তাই এই বাড়িতে হলুদ ছোঁয়ানো তাড়াতাড়ি শেষ করতে হবে। বরপক্ষকে ছোঁয়ানো হলুদ আর তত্ত্ব পাঠাতে হবে কনের কাছে। সেই হলুদে ছোঁয়ানো হবে কনেকে, তাই তাড়াতাড়ি সব আয়োজন করছে সবাই। ড্রয়িং রুমে আপাতত ফাঁকাই, সবাই বাগানে হলুদের স্টেজের সামনে আছে। সেখানে 5 বউ মিলে হলুদ বাটছে গামছায়। আশেপাশে সবাই নানান কাজ করছে। বাচ্চাদের হইচয়ে ভরে গেছে চারপাশ। রূপ আর মন মিলে ড্রয়িং রুমে বসে হলুদের তত্ত্ব সাজাচ্ছে। রূপ এইসব সাজানোতে নানান ডেকোরেশন করতে বেশ ভালোই দক্ষ। দুই বান্ধবী হেসে হেসে কাজ করছে। মেঘতার তীব্র, রণ আর রোহনকে হলুদের সাজ সাজিয়ে ওদের পরনে সাদা ধুতি আর স্যান্ডো গেঞ্জি, গলায় গামছা ঝোলানো। ওদের তিনজনের হাতে দর্পণ। তীব্র আর মেঘের পরনে সাদা পায়জামা, সাথে হলুদ পাঞ্জাবি, তবে 5 জনের চোখেই সানগ্লাস। রূপের বাকি কাজিনরা ওদের পেছনে নামছে সিঁড়ি দিয়ে। তীব্র অন্যমনস্ক হয়ে নামছিল। মেঘ আবার সকলের মতো কুনোই দিয়ে খোঁচা দিয়ে দ্রুত বলে উঠল, ভাই নিচে তাকা একবার। ওর কথার ধরনে বেশ বিরক্ত বোধ করলো তীব্র। বাকি সবাই তখনই নিচে তাকিয়েছে। তীব্র নিচে তাকাতেই থমকে দাঁড়ালো, যেন সিক্ত হয়ে উঠল মুখমণ্ডল। ঠিক প্রথম দিনের মতো এবারও প্রেমে পড়ল হলুদ পরীর। রূপ সাদা ব্লাউজের সাথে হলুদ শাড়ি পরেছে, কাঁচা কাঠগোলাপ ফুলের গহনায় সাজিয়েছে নিজেকে। অথচ বাকি সবাই হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, সাথে গাঁদা ফুলের গহনায় সেজেছে, যার ফলে সবার থেকে আলাদা লাগছে রূপকে। আর সেদিকে একধানে তাকিয়ে আছে তীব্র। 3 ভাইও মুগ্ধ চোখে তাকিয়ে আছে রূপের দিকে। ওরা এগিয়ে আসতেই রূপ মন চোখ তুলে তাকালো। রোশন রূপের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আমার বুড়োটাকে রাজকন্যা লাগছে। রণ রূপের নাক টেনে বলে উঠল, আমার না, আমাদের হবে তা ভাই। রোহন মজার ছলে বলে উঠল, আজ হঠাৎ পেতনির থেকে সুন্দর হলি কিভাবে? রূপ হেসে বলে উঠল, যাক, তুই তাও মানলি আমি সুন্দর। বলেই ফিক করে হেসে দিল। রোহান প্রথমে ভেবে চাকা খেলেও পরক্ষণে নিজেও হেসে দিল। 3 ভাইয়ের আদুরে স্পর্শ এঁকে দিল রূপের কপালে। এরপরে সবাই বসলো সোফায়। রূপ আবার কাজে বসতে নিলেই চোখগুলো সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা তীব্রর দিকে, যে কিনা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। রূপ থমকালো প্রিয় পুরুষের অমন নজর করা রূপ দেখে। হারালো সেই প্রেমিকের মাঝে। বের করে বলে উঠল, আজ আবার আমায় ঘায়েল করলেন তীব্রতর। না জানি আজ কত মেয়ের হার্ট ব্রেক করবে। শেষ কথাটা বেশ রাগের সাথেই বলা দরুন একটু আওয়াজ হয়ে গেল, যার ফলে স্পষ্ট শুনল তীব্র। ধ্যান ভঙ্গ হলো। এগিয়ে এলো প্রেয়সীর নিকট। লোকচক্ষুর অন্তরালে প্রেয়সীর কানে ফিসফিস করে বলে উঠল, মরণ ডেকে আনলো প্রেয়সী। আমার হৃদয় তো ব্রেক কষে ফেলেছে ইতোমধ্যে। তার চিন্তা না করে তুমি পড়ে আছো অন্যদের নিয়ে। রূপ অবাক প্লাস ঘোরের মাঝে দাঁড়িয়ে আছে। তীব্র কথা কানে গেলেও তা মস্তিষ্কে ধারণ করতে পারছে না। তার অন্যতম কারণ তীব্রের পুরুষালী পারফিউমের ঘ্রাণে উন্মাদ হয়ে গেছে ইতোমধ্যে। তীব্র যেন প্রেয়সীর মনের অবস্থা বুঝে নিল নিমেষেই, তাই একটু দূরে সরে বলে উঠল, এভাবে তাকিও না তীব্রময়ী। হঠাৎ হঠাৎ হৃদয়ে ছলাৎ করে ওঠে। রূপ দ্রুত চোখ সরালো। মুখে খেলে গেল লাজুক হাসির ঢেউ, যার বাড়ি খেলা সামনের বলিষ্ঠ মানবটির বক্ষকোণে গিয়ে অতিষ্ঠ হলো প্রেয়সীর সন্নিকটে হৃদমিলনের জন্য। নিশালো কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার আধারের হৃদয় স্পর্শী আধার রাতেই না হয় এমন হৃদয় করা সাজে নিজেকে সাজিও। আলোর মাঝে আমায় ঘায়েল করো না। নিজেকে সামলানো দায় হয়ে পড়ে যে। বেসামাল লাগে নিজেকে। যদি বেসামাল হয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেলি
তার দায় কি তুমি নেবে তীব্রময়ী? বিয়ের বাজনা বাজছে, চারপাশে জুড়ে হলুদ খেলায় মেতে উঠেছে ব্যানার্জি হাউস। মাত্রই 3 বরকে হলুদ ছুঁয়ে দেওয়া হয়েছে। এখন সেই হলুদে অনুষ্ঠানের বাকিরা মেতে উঠেছে আনন্দে। এদের জন্য রূপ সবার মধ্যে মনি হয়ে উঠেছে। 3 ভাইয়ের 1 বোন বলে কথা, তার উপর ব্যানার্জি হাউসের একমাত্র রাজকন্যা। তবে রূপের মুখে ফুটে উঠেছে প্রাপ্তির হাসি। সবার চোখের আড়ালে লাজুক দৃষ্টি মিলে তাকাচ্ছে নিজ প্রিয় পুরুষের সনে। মন প্রাণ জুড়ে উড়ে বেড়াচ্ছে রঙিন প্রজাপতি। হঠাৎ তীব্রর সাথে চোখাচোখি হতেই চোখ টিপ দিল তীব্র। রূপ লজ্জায় আরো খানিকটা মিয়ে চোখ নামিয়ে নিল। ডুব দিল কিছুক্ষণ আগের মধুর মুহূর্তে, যেখান থেকে এই রঙিন প্রজাপতিগুলোর উৎপত্তি। লজ্জায় রাঙা মুখশ্রী। কিছুক্ষণ আগে রূপরা সবকিছু রেডি করে হলুদের অনুষ্ঠানে যোগ দিয়েছে। তখন সবাই বরকে হলুদ ছোঁয়াতে ব্যস্ত। রূপ মাত্রই নিজের প্রাণপ্রিয় 3 দাদাকে হলুদ ছোঁয়াতে উঠেছে স্টেজে। রোশনকে হলুদ লাগাতে যাবে, ঠিক তখনই তীব্র এসে হাজির সেখানে। সবাই তীব্র আর রূপের বিয়ের ব্যাপারটা জানে, তাই ইয়াংরা বেশ উৎসাহিত হয়েও বলে উঠল। রূপ লজ্জায় নিয়ে যেতে যেতে তীব্র রূপের হাতের হলুদ তত্ত্ব থেকে ডান হাতে সামান্য হলুদ ছুঁয়ে দেয় রোশনের গালে, আর বাঁ হাত দিয়ে রূপের হলুদ ধরা হাত শক্ত করে ধরে ছুঁয়ে দেয় তার রোশনের গালে। মানে একসাথে দুজনের হলুদ ছোঁয়ায় রোশনকে। এই ঘটনায় সবাই বেশ আনন্দময় হয়ে পড়ে। বড়রা একটু দূরে থাকায় এসব তাদের অবগত। সবার অলক্ষ্যে তীব্র ফিসফিস করে রূপের কানে কানে বলে ওঠে, দেরি করেছো কেন তীব্রময়ী? তাড়াতাড়ি বাকি দাদাদের হলুদ ছুঁয়ে দাও। রূপ তীব্রর কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো। তা দেখে তীব্র আবারও একই ভঙ্গিতে বলে উঠল, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন? যা বললাম তাড়াতাড়ি করো। রূপ বিশেষ কিছু বলল না, আর নিজেও তীব্রর সাথে রণ আর রোহনকে হলুদ ছুঁয়ে দিল। হলুদ ছুঁয়ে দেওয়া শেষ করতেই তীব্র একটু দূরে দাঁড়ালো। উদ্দেশ্য রূপকে সাথে নিয়ে স্টেজ থেকে নামা। কিন্তু রূপের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রূপ তীব্রর ওরার সাথে সাথেই রোহনকে হলুদ দিয়ে ভূত বানিয়ে দিয়েছে হলুদ মেখে। বেচারা রোহনের পুরো সাজটাই নষ্ট। মুখ ভর্তি হলুদ মাখা বন্ধ চোখে রূপকে হাতড়িয়ে হাতড়িয়ে খুঁজতে রাগী কণ্ঠে বলে উঠল, পিতনি, এটা কি করলি তুই? আমি তো এখনো ভালো করে ছবি তুলিনি এখনো, তার আগে তুই আমাকে এভাবে আতর মাখিয়ে ভূত বানিয়ে দিলি। রূপ খিলখিল করে হাসতে হাসতে বলে উঠল, এত দিনের শোধ তুলে নিলাম ছোট্টা ভাই। তবে আদর দিয়েই তো ভূত বানিয়েছি। বেশ লাগছে তোকে দেখতে। দাঁড়া, কয়েকটা ছবি তুলে নি। বৌমণিকে পাঠাতে হবে তো নাকি? বলেই ফটাফট ছবি তুলতে লাগলো। এদিকে রোহনের রেগে বোম হয়ে আছে। বাকি সবাই হাসি মুখ করে দেখছে ভাই বোনের খুনসুটিময় ঝগড়া। রোহান কোনো রকম চোখ কচলে পরিষ্কার করে রূপের দিকে তাড়া করতে নিলেই রূপ শাড়ি সামনে নিয়ে দিল দৌড়। ওকে দৌড় দিতে দেখে রোহান থেমে গেল। এদিকে সবাই হাসিতে মেতে উঠল আবারও। সবার আগোচরে তীব্র এগুলো নিজ প্রেয়সীর নিকট। রূপ ড্রয়িং রুম পেরিয়ে সবই ভেতরে ঢুকেছিল। এখনো ওর গায়ে ও হলুদের ছিটে ফোঁটাও লাগেনি, তাই আবারও বেরোবে হলুদ খেলতে। কিন্তু তার আগেই কেউ একজন হ্যাঁচকা টানিয়ে ওকে পাশের রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করতেই আবছা আলোয় রূপ স্পষ্ট বুঝল নিজ প্রিয় পুরুষটি। তবে অবাক হলো বেশ। কিছু বলতে উদ্যত হতেই তীব্র থামিয়ে দিয়ে নিঃশব্দ ভরা কণ্ঠে বলে উঠল, আর কতভাবে আমায় পাগল করবে তীব্রময়ী? এই যে এত এত পাগল হয়ে আছি তোমাতে, তাও তোমার মন ভরে না বুঝি? আরো মাতাল করে দিতে উঠে পড়ে লেগেছ তোমার মাঝে আমায়। বলেই রূপের দিকে ঝুঁকে গেল। তীব্রর কথায় আগা মাথা কিছুই বুঝল না রূপ। তবে তীব্র ঝুঁকে যা দেখে ভড়কে গেল ও। তীব্র আরো খানিকটা ঝুঁকে দ্রুত ঘুচিয়ে দিল খানিকেই। মৃদু কণ্ঠে বলে উঠল, আজ তোমার এই শাড়ির আভূষণে একবার পাগল হলাম, অতপর আবারও বাচ্চা মতে মোহিত করে দিলে তুমি আমায়। তোমার চুলের ভাঁজে গোঁজা কাঠ গোলাপগুলো আমায় আরো পাগল করে দিচ্ছে তীব্রময়ী। এভাবে চলতে থাকলে আমি দূরে থাকার বদলে তোমার কাছে ছুটে আসবো প্রতিনিয়ত। তারপর তোমার দজ্জাল বাবা আবার ঘাড় মটকাবে তার মেয়ের কাছে আসার জন্য। রূপ সবটাই শ্রবণ করলো শান্ত মনে। কিন্তু যেই না বাবাকে নিয়ে কথা উঠল, অমনি হঠাৎ করে রেগে গেল।
তীব্র বুকে হাত দিয়ে দূরে ঠেলার চেষ্টা করতে করতে বলে উঠল, আমার বাবা জল্লাদ নয় তীব্রতর, সে আমার কাছে সুপারম্যান। না হলে এত সহজে আমাদের বিয়েটা মেনে নিত না, বুঝলেন? তীব্র হাসল মৃদু, তবে কিছু বলল না। রূপ তীব্রর এমন ভাবখানা দেখে কিছু বলতে নেবে তখনই শাড়ি ভেদ করে কোমরের সাথে শীতল স্পর্শে কেঁপে উঠল এক প্রকার। হৃদপসরা মেলে অনুভূতিরা ছুটোছুটি করতে লাগলো অনবরত, আর উদরে বিচরণ চালাতে লাগলো শক্ত বলিষ্ঠ পুরুষালী হাত। রূপ অবশেষে চোখ বুজে কাঁপতে শুরু করলো। রূপের মৃদু মৃদু কম্পনে তীব্র যেন আরো উত্তেজিত হয়ে উঠল। মাদক মিশ্রিত কণ্ঠে থেমে থেমে বলে উঠল, তুমি কি খাও বলো তো তীব্রময়ী? এত এত সফট কেন? ইচ্ছে হয় ঠুপ করে খেয়ে ফেলি তোমায়। বলেই ঠোঁট স্পর্শ করতে শুরু করলো উন্মাদ সেই পুরুষ। আদরে ভরিয়ে দিতে লাগলো প্রেয়সীকে। আলতো আলতো ঠোঁটের স্পর্শে উন্মাদ সেই পুরুষ রূপকেও উন্মাদ করে তুলল, হারালো প্রেম সুধার গভীরে। সময় গড়াতেই তীব্র ছেড়ে দিল রূপকে। দুজনের নিঃশ্বাস আটকে হাঁপাচ্ছে অনবরত। কিছু সময় পেরোতেই রূপের খেয়াল হলো ওর কোমর জুড়ে তীব্র হলুদ লাগিয়ে ভরে দিয়েছে। অবাক চোখে তাকাতে চাইল তীব্রর দিকে। তার আগেই তীব্র দ্রুত রূপকে বেরিয়ে এলো বদ্ধ রুম থেকে। যেতে যেতে বলে উঠল, আবার তীব্রময়ীটাকে অন্য কেউ হলুদ ছোঁয়ার আগে আমি তাকে হলুদে রাঙিয়ে দিলাম আমার স্পর্শের মাঝে। এরপর আর কথা না বলে কিছু দূর এগিয়ে দ্রুত চলে গেল বাগানের দিকে। না হলে সবাই আবার উল্টোপাল্টা ভেবে বসে যদি। বিয়ে বাড়িতে কোনো ঝামেলা চায় না তীব্র। রূপের আর প্রশ্ন করা হলো না কেন। হতাশ মনে কিছুক্ষণ আগের কথা ভেবে মুখমণ্ডল লাজুকতায় টেনে এগিয়ে গেল নিজের তীব্রর পিছু পিছু। এই থেকেই লাজে রাঙা মুখোশটি। প্রিয় পুরুষের পাগলামির সাথে গভীরভাবে পরিচিত হলো আজ রূপ। ভালোবাসায় সিক্ত হলো মন। মেতে উঠল রূপ হলুদ খেলায়। সবার খেলা শেষ হতেই বরদের গঙ্গা জল দিয়ে স্নান করালো হলো। বাকিটা তারা নিজেদের ওয়াশরুমে করে নেবে। একটু একটু করে বাগানটা ফাঁকা হলেই তীব্র দ্রুত বেরিয়ে গেল ব্যানার্জি হাউস থেকে সবার অগোচরে। কারো চোখে সেটা না পড়লেও রূপ ঠিকই দেখে নিল। চিন্তায় অস্থিরতা রূপে যখন নাজেহাল অবস্থা, যখন ঠিক তখনই মন টেনে ধরল রূপকে। অবাক স্বরে বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? তাড়াতাড়ি রুমে চল, ইতিমধ্যে বিকেল হতে চলেছে, শাওয়ার নিয়ে রেডি হতে হবে তো নাকি? রূপ গেটের দিকে উকিঝুঁকি মেরে দেখলো তীব্র অনেক আগেই ধোঁয়াশা হয়ে গেছে। হতাশ হলো রূপ। মন পুনরায় কিছু বলবে তার আগেই ঈশান নীল ঋদ্ধিদের আগমন ঘটে সেখানে। ওদের দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান বলে উঠল, এখানে দাঁড়িয়ে আছিস কেন তোরা? তাড়াতাড়ি রেডি হ গিয়ে, নাহলে দেখা যাবে তোদের না নিয়েই বরযাত্রীর গাড়ি ছেড়ে দিয়েছে। নীলও তাল মিলিয়ে বলে উঠল, এই মাইয়া মানুষের সাজতে যা টাইম লাগে বাবা গো। বলেই হেসে দিল মন। কিছু বলার আগেই রূপ দ্রুত ওকে টেনে ভেতরে নিয়ে গেল। না হলে আবার ঝগড়া লাগবে এই অসময়ে। তবে চিন্তাগুলো জট পাকিয়ে মস্তিষ্ক ঘুরে চলেছে অনবরত। কোথায় গেল হঠাৎ তীব্র? ওর তো এখান থেকে সেন্টারে যাওয়ার কথা। তবে রূপের মনে কোথাও যেন অনাকাঙ্ক্ষিত কিছুর আভাস মিলল, যেন কোনো ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে আজ। তবে কি সেটা বুঝলি না ওর অবুঝ মন? গাঢ় লাল লেহেঙ্গা পরনে রূপকে দেখে মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। জর্জেটের লেহেঙ্গা, তার সাথে সিলভার অর্নামেন্টস অসাধারণভাবে ফুটে উঠেছে। ওর এমন সাজসজ্জা সবার মনেই দারুণ প্রভাব ফেলেছে। এর মধ্যে এমন অন্যতম ও কালো লেহেঙ্গা পরার দরুন ঈশান আর নীল ওকে কখন থেকে খোঁজাচ্ছে। আর না পেরে মন বলে উঠল, এই রূপ, তোকে এত সুন্দর লাগছে কেন ইয়ার? রূপ তাকালো না, শুনল কি না তাও বোঝা গেল না। সে এক মনে কিছু ভেবে চলেছে। মন অধৈর্য হয়ে হালকা ধাক্কা দিতে রূপ বলে উঠল, তীব্র এখনো আসছে না কেন বলতো? মন অবাক হলো। সত্যি তো, বিয়ে প্রায় শুরু হওয়ার পথে, কিন্তু এখনো তীব্র অনুপস্থিত। ওরা এখন কমিউনিটি সেন্টারে আছে। অনেকক্ষণ আগেই এখানে এসেছে বরযাত্রী সহ। ওদের কথার মাঝে ঈশান বলে উঠল, রূপ সামনে তাকা। বিষণ্ণ মনে রূপ সামনে তাকাতে প্রিয় পুরুষকে দেখে স্থির হয়ে তাকিয়ে রইল। না,
প্রতিবারের মতো সৌন্দর্যে বিভোর হয়ে নয়, নিজের বুকে বয়ে চলা ঝড়টা থামানোর প্রয়াসে। তীব্র হেঁটে আসতেই ওদের দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হঠাৎই কাজল কালো চোখে জল জমে গেল রূপের। ভয়ে এতক্ষণ ওর রুদ্ধশ্বাস জমেছিল, তা যেন নিমেষেই হাওয়া মিলিয়ে গেল। তীব্র হেঁটে এলো রূপদের সামনে। রূপের দিকে এক পলক তাকাতেই বুক ধুক করে উঠল। কেমন করুণ দৃষ্টি মেলে মেয়েটা ওর দিকে তাকিয়ে আছে, যেন ছুঁয়ে দিলেই অশ্রু জল গড়িয়ে পড়বে। তীব্র দ্রুত রূপের কাছে এসে অস্থির গলায় বলল, কি হয়েছে তীব্রময়ী, এভাবে কেন? বলেই ও রূপের মাথা নিচু করে চোখের জল আটকানোর চেষ্টা করলো। তা দেখে তীব্র আবারও একই প্রশ্নে করতেই কাঁপা কাঁপা কণ্ঠে রূপ বলে উঠল, আপনি কোথায় গিয়েছিলেন তীব্র? ফোন কেন বন্ধ ছিল? তীব্র চোখে হাসল মৃদু। অতঃপর বাকিদের দিকে তাকাতে ওরা সবাই হালকা হেসে সরে গেল সেখান থেকে। এখন তীব্রতার তীব্রময়ী মন শান্ত করবে যে। ওরা যেতেই তীব্র একটু এগিয়ে এসে বলে উঠল, এত চিন্তা করো কেন তুমি তীব্রময়ী? আমি শত বাধার পরও তোমার কাছে ফিরে আসবো, তবুও তুমি এমন বিষণ্ণ থেকো না। রূপ চোখ তুলে তাকালো তীব্রর দিকে। তীব্র তা দেখে হালকা হেসে বলে উঠল, চলো বিয়ের আসরে, না হলে সবাই ভাববে আমরা প্রেম করছি। বলে রূপের হাত ধরতে নিলে রূপ বলে উঠল, আমার উত্তর আমি পাইনি তীব্র। তীব্র চল শক্ত করলো যেন রাগী কণ্ঠে বলে উঠল, কিছু ঝামেলা সলভ করতে গিয়েছিলাম তীব্রময়ী, যাতে আমার জন্য ইডি কষ্ট না পায় এমন খুশির দিনে। রূপ বুঝলো না কিছুই, তবে প্রশ্নও করলো না। আর তীব্রের সাথে যেতে যেতে মিহি কণ্ঠে বলে উঠল, আপনি চুলগুলো এলোমেলো করেন না তীব্র, এভাবে ভালো লাগছে না তো। তীব্র অবাক চোখে তাকাতে রূপ আমতা আমতা করে বলে উঠল, আপনার ইচ্ছে না হলে থাক। বলে এগিয়ে যেতে নিল। তীব্র রূপের কথার মানে বুঝেতে আশেপাশে তাকালো। হঠাৎই নজর গেল কয়েকজন মেয়ে, সম্ভবত কনেপক্ষের। ওরা তীব্র দিকে হাঁ করে তাকিয়ে আছে। একে তো হ্যান্ডসাম, ড্যাশিং সুদর্শন বলিষ্ঠ পুরুষ, তার উপর বিদেশিদের মতো চলচলন। আর সবচেয়ে বড় কথা, তীব্র নারী বিদ্বেষী হয়েও রূপের হাত ধরে আছে। এটাই ওদের কৌতূহল প্লাস হিংসার বহিঃপ্রকাশ। আসলে সবাই তো নিউজ দেখে না, তাই তীব্র রূপের বিয়েটা অনেকের অজানা। নিজ প্রেয়সীর জেলাসি বুঝতে পেরে তীব্র হাত টেনে আটকে দিল রূপকে। হঠাৎ আটকে হকচকিয়ে রূপ তীব্রর দিকে তাকাতেই তীব্র ফিস ফিস করে বলে উঠল, আমি আজীবন তোমারই আছি তীব্রময়ী, অযথা অন্য কারো কথায় বা নজরে ভয় পাবে না। তোমার তীব্রতর আজীবন তোমার মায়া জোরে আবদ্ধ থাকবে, বাকি সব বাদ তীব্রময়ী। রূপ খুব ভালো করেই বুঝে গেল ওর তীব্রটা বুঝে গেছে ওর মনের খবর, তাই তো এত হুঁশিয়ার। আবারও প্রেমে টেমে পড়লো না এই বলিষ্ঠ রহস্যময় মানবের? উত্তর এলো হ্যাঁ, প্রেমে পড়ল রূপ আবার নতুন করে স্বামী নামক প্রেমিক পুরুষটির। শুভ দৃষ্টি শেষে বিয়ের কার্যক্রম শুরু হয়েছে। তিনটে মণ্ডপে বরের পাশে বউ বসে আছে। লাল বেনারসি পরে কনেদের সবার মুখে প্রিয়জনদের পাওয়ার আনন্দের হাসির ঝিলিক। সারা জীবনের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চলেছে তারা। রোশন পাশে বসা রুদ্রাক্ষীকে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, অবশেষে আমার হলো রুদ্রাবতী। রুদ্রাক্ষী ছলছল নয়নে তাকালো, হালকা হেসে বলে উঠল, তুমি ছাড়া আমার জীবন অনিশ্চিত থেকে যেত শান। ধন্যবাদ আবারও আমাকে তোমার রঙে রাঙানোর জন্য। ভালোবাসি। রোশনের এক হাতে রুদ্রাক্ষীকে জড়িয়ে ধরে বলে উঠল, আমিও ভীষণ ভালোবাসি আমার রুদ্রাবতীকে। শত দূরত্বের পর অবশেষে ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে এই শুভক্ষণে দুজনের হৃদয়ে ভালোবাসার রং। ইতি অনেকক্ষণ ধরে বিষণ্ণ মনে বসে আছে। পাশে বসা রণ আর চোখে তা পর্যবেক্ষণ করছে। ওদের ততটাও ভালো সম্পর্ক নেই যে যেচে কথা বলবে। ইতি যথেষ্ট ফ্রিলি হলেও রণ পারবে না। তবে আজ থেকে তো দুজনের একই সুতোয় বেঁধে যাবে। এখনো এভাবে দূরত্ব রাখলে কি হয়? তাই হালকা করে ইতির হাতের উপরে হাত রাখলো। ভাবনার জগতে বিচরণ করা ইতি হঠাৎ স্পর্শে চমকে তাকালো রণর দিকে। রণ হালকা হেসে বলে উঠল, কি এত ভাবছো শুভ্রপরী? হঠাৎ চমক পেলেই মানুষ যেমন বাখারা হয়ে যায়, ইতিও একই অবস্থা হয়েছে এখন। বিয়ে ঠিক হলেও কেউ কারোর সাথে তেমন কথা বলেনি, না ফোন আর না সামনাসামনি। তাই হঠাৎ এতদিন পরিচয়ে বকা
ব্যতীত এত আদুরে ডাক শুনে মুহূর্তেই জমে গেল ইতি। রণ যেন বুঝে ফেললো, তাই আবারও বলে উঠল। কি হলো বলছো না যে? ইতি নিজেকে সামনে নিয়ে বলে উঠল। আসলে আমার বাড়ি থেকে তো। কথা শেষ হওয়ার আগেই রণ বলে উঠল। আজ বলেছ ঠিক আছে, তবে আর বলবে না শুভ্রপরী। আমি শুনবো না এই কথা আর কখনো। আমার পুরো পরিবার এখন থেকে তোমার, বুঝলে? একেই তো রণ এর কথা বলা, তার উপর শুভ্রপরী ডাক, সব মিলিয়ে আবেগে ফুপিয়ে কেঁদে উঠল ইতি। মুহূর্তেই রণ শক্ত করে হাত চেপে ধরে বলে উঠল। আজ এই শুভ দিনেও কাঁদবে তুমি? ইতি দ্রুত মাথা নাড়ল। তা দেখে রণ মৃদু হেসে বলল। আজ থেকে ভালোবাসার মিশন শুরু করব শুভ্রপরী, শুধু তোমার সাথে থেকে। কি আমায় ভালোবাসা শেখাবে তো শুভ্রপরী? মাথা নেড়ে সায় জানালো ইতি। দুজনের চোখের মধ্যে সেরে নিল না বলা অব্যক্ত কথাগুলো। উফ, আর কতক্ষণ বসে থাকবো এভাবে? বিয়ের যে এত ঝামেলা, আগে জানলে বউকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করতাম। দূর দূর, ভালো লাগে না। রোহানের কথা শুনে ফাল্গুনি বিরক্তি হয়ে উঠল। সব সময় এমন করো কেন বলো তো? সব জায়গায় তোমার ফাজলামি করার প্রয়োজন হয়? রোহান ফাল্গুনি মাথায় ওড়নাটা হাত পেঁচাতে পেঁচাতে বলে উঠল। তোমার প্রেমিক থেকে বর হতে চলেছে, এখন তো মুখের লাগাম ছাড়ো ফাল্গুন হাওয়া। মুখ ভেঙচি কাটলো ফাল্গুনি, তা দেখে রোহান বাঁকা হেসে বলে উঠল। যত কিছুই করো না কেন ফাল্গুন হাওয়া, বাধা তো আমার সাথেই পড়তে চলেছ। এখন বুঝবে এ রোহান কি চিজ। বলেই কিলার মার্কা স্মাইল দিল ফাল্গুনি। অন্যদিকে মুখ ঘুরিয়ে মৃদু হাসলো প্রেমিকের পাগলামিতে। তাদের এই খুনসুটি ভরা প্রেমের ইতি ঘটবে না কেন কোনোদিন, বরঞ্চ বিয়ের পর নতুন করে খুনসুটি গড়ে নেবে দুজনাই। বিয়ের প্রায় শেষের দিকে ঠিক সেই মুহূর্তেই হাজির হলো লাল পাঞ্জাবি পরা এক যুবক। সবার দৃষ্টির মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সেই পুরুষটি। ইতি ব্যক্তিকে দেখেই বিস্মিত হয়ে গেল। তীব্রের মুখে ফুটে উঠল প্রাপ্তির হাসি, সেই সাথে মনের ভেতর জ্বলে উঠল রহস্যের আগুন, যা এতদিন চাপা করেছিল ঠিক সময়ের অভাবে। এদিকে রূপ অবাক বিস্ময়ে বলে উঠল। এটা কি করে সম্ভব? হঠাৎ কোনো অপ্রত্যাশিত কারণে স্পর্শের বেড়াজালে আবদ্ধ হয়ে সেটা লুকাইতে রাখতে হয়। মনে হয় কেউ যেন গেলে হয়তো বিপদ হবে বা কোনো স্পর্শ ছিন্ন হয়ে যাবে। সেই ভয় দিনের পর দিন আমরা অপর মানুষটিকে অবহেলা করি, ভয় পাই প্রকাশ করতে। কিন্তু যদি সেটা সবার কাছে উন্মোচন হয়ে যায়, তবে ভয় লজ্জার সম্মিশ্রণে যে অনুভূতি তৈরি হয় তা বোঝানো কঠিন। ইতিরও এখন তেমনি অবস্থা হচ্ছে। সামনে দাঁড়ানো ব্যক্তিটি আর পাশে বসা ভবিষ্যতের প্রিয় মানুষটির মুখোমুখি দাঁড়িয়ে ছলছল নয়নে মাথা নিচু করে, কাছেও না পারছে কিছু বলতে আর না পারছে কিছু করতে। এদিকে বাকিরা সবাই বিস্ময়ে অবাক। এই গোলাকার পৃথিবীতে এত এত সম্পর্ক আছে যা আমাদের অজানা। এই যে এখন অনাথ মেয়েটি রক্তের সম্পর্কের দাদা দাঁড়িয়ে আছে, যাকে তিনি ইতি এতদিন ধরে সরিয়ে রেখেছিল, আজ হঠাৎ সামনে আসার দরুন নিজেকে সামলাতে পারল না আর কান্না মিশ্রিত স্বরে ডেকে উঠল। দা ভাই বলে এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ব্যক্তিটির বুকে। সেও পরম মমতায় জড়িয়ে নিয়ে বলে উঠল। কাঁদে নাই তো? বলেই শক্ত করে জড়িয়ে ধরল। উপস্থিত সবাই অবাক চোখে ভাই বোনের মিলন দৃশ্য দেখছে। রূপে তো চোখ ঠিকই বেরিয়ে আসছে, একবার ওদের দিকে তাকাচ্ছে তো আরেকবার তীব্রর দিকে তাকাচ্ছে। এই অবাকের মধ্যে শুধু তীব্র আর রোহনের মুখে অবাকের চিহ্ন পর্যন্ত নেই, যেন ওরা আগে থেকেই জানতো এমন কিছু হবে। অজানা ব্যক্তিটি ইতির মাথা বউ থেকে তুলে আনন্দের সহিত বলে উঠল। আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, তার এখন নতুন পরিবারও হতে চলেছে। বলেই কপালে আলতো সময়কে দিল। পাশ থেকে তীব্র গম্ভীর কণ্ঠে বলে উঠল। শেষ পর্যন্ত তুই এলি অভ্র? অভ্র তাকালো তীব্র দিকে, কৃতজ্ঞতা ঠিকরে পড়ছে ওর চোখে মুখে। নিজের বোনের এই সুন্দর মুহূর্তে আসতে পারার বড় সড় কারণ তো তীব্রই, যাকে সে নিজের সবচেয়ে বড় শত্রু ভেবে আজ সেই কিনা তার বোনের কাছে নিয়ে আসতে সাহায্য করলো।
অথচ এতদিন ভাবতো তীব্র মনে হয় ইতিকে ওর সম্পর্কে খারাপ কথা বলে, যার দরুন একমাত্র বোনটাও ওর কাছে আসে না। তবে এখন সেই ভুল ধারণা ভেঙে গেল। কিন্তু অভ্রকে ছেড়ে দাঁড়িয়ে বলে উঠল, তীব্রতার কথায় তুমি এসেছো দা ভাই, নিজে থেকে আসোনি। অভ্র মাথা নিচু করে নিল। ইতি তা দেখে তীব্রর দিকে তাকাতেই তীব্র চোখের ইশারা করলো। ইতি কিছু বলল না, আর অভ্র নীরবতা ছেড়ে বলে উঠল, আমাকে কি ক্ষমা করা যায় না ইতু? ইতি মাথা নাড়ল। আর কত অভিমান করে থাকবে? এই পুরো পৃথিবীতে একমাত্র দাদাই তো আছে ওর, বাকি সবাই তো দূর আকাশে তারা হয়ে গেছে ভেবে দীর্ঘশ্বাস নিল। আবারও বিয়ের কাজ শুরু হলো। সবার হাসি খুশির মধ্যে দিয়ে বিবাহ সম্পূর্ণ হলো। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটল। 3 জোড়া নবদম্পতি নিয়ে সবাই কমিউনিটির বড় হলরুম দখল করে বসলো। রূপ পাশে বসেই বলে উঠল, গানের আসর বসবে এখন, একে একে সবাই গান গাইবে। তুমি ওর কথার সবাই সায় জানাতেই রূপ কোথা থেকে একটা গিটার নিয়ে হাজির হলো। সেটা রোশনের হাতে দিয়ে বলে উঠল, ফার্স্ট, কারণ তোমার আগে বিয়ে হয়েছে। ওর কথায় সবাই হেসে দিল। রোশন হাসি মুখে বোনের আবদার মেনে নিয়ে গিটারের সুর তুলল। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর মেঘে মেঘ জমে, জানালা হাওয়াতে হাওয়াতে মনে রোদ কমে। চলো যাই দু চোখের পথে বলে যাই কথা, তোরে যে মন আমার ভবঘুরে যাবে দূরে তোকে না পেলে। বলে থেমে গেল। রুদ্রাক্ষীর দিকে তাকিয়ে দুজনেই হারিয়ে গেছে অচিন দুনিয়ায়। এর মধ্যেই আবার গানের সুর শোনা গেল। রণ গানটা গিয়ে ইতির দিকে তাকালো, অনিমেষ পাবে। দুজনে নিজের প্রেমের শুরুটা উপভোগ করলো চোখে চোখ ইশারাতে। উড়েছে মন, পড়েছে মন, যা ছিল আমারই সব তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে চাওয়াতে মনে রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে চল হারাই সব ছেড়ে, তোর সাথে পুরো বেলিন আজ থেকে। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমারই সব তোর হাতে। রোহান এক হাতে ফাল্গুনিকে জড়িয়ে গানটা করলো। প্রতিটি গানের লাইনে নিজেদের অনুভব করে নিল দুজনেই, নতুন ভাবে জড়ালো নিজেদের। লিখে যাই গল্প না থাকুক, ভুলে যাই যন্ত্রণাটুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ। দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার সবই হারায় খুঁজে বেড়ায় তোরই যে আবেশ। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কমে। তীব্র চোখে গভীরে হারিয়ে গিয়ে উঠল। রূপের চোখের ভাষায় প্রকাশ করে চলল নিজ অনুভূতির গভীরতা। তীব্র কণ্ঠস্বর যেন মোহনীয় শোনালো রূপের নিকট হতে। হৃদয়ের সুপ্ত আঙিনায় জল নুপুরেরা শব্দ করে বেজে উঠল।
অমায়িক পুরুষের মাতঙ্গিনী ছন্দ তুলে। চার জুটি নিজেদের মতো প্রেয়সীকে অনুভব করে কোণে রেখে গেয়ে উঠল একসাথে। ওদের চারজনের সুরে মোহিত সবিক গানের মাঝেই কোনো ঘুরে হারিয়ে গেছে যেন। রোশন গানটা গেয়ে রুদ্রাক্ষের কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। রণইতির হাত জড়িয়ে গেয়ে উঠল চোখে চোখ রেখে। দিন শুরু তোর কথায়, ইচ্ছারা নামে না রাত চাঁদ থেকে। রোহান ফাল্গুনির গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল গান শেষ করে। লজ্জায় রক্তিম ফাল্গুনিকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছামাতে মনে রোদ কমে। শেষের পুরো গান গাইল তীব্র রূপের দিকে তাকিয়ে। তীব্রর কণ্ঠে আনন্দের রূপের হৃদয় ললিত লৌহধারা ছুটে বেড়াতে লাগলো অনবরত। আবারও নতুন করে প্রেমে পড়ে গেল তীব্র নামক তীব্রতরের। গান শেষ হতেই করতালির আওয়াজে পুরো কক্ষ ভরে গেল। প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে তীব্র যে এত সুন্দর গান গাইতে পারে তা সবার অজানা ছিল। এত এত গুণের অধিকারী তীব্র? রণ সেই প্রশ্নটা করেই ফেলল। উৎসাহিত কণ্ঠে বলে উঠল, তীব্র, তোমার আর কত গুণ আছে বলো তো? তীব্র মৃদু হাসলো। পাশ থেকে মৃন্ময় বলে উঠল, আরে অনেক আছে, এর মধ্যে অন্যতম ওর ছবি আঁকার হাত। বলেই হেসে দিল। তীব্র তাকানোর আগেই গড় গড় করে বলে ফেলেছে, যার জন্য আটকাতে পারল না তীব্র। শুধু চোখের আগুন বুঝালো, পরে হচ্ছে তোর। এদিকে রূপ একের পর এক ঝটকা খাচ্ছে। ও তো জানতোই না এইসব। পেখম রূপকে জড়িয়ে বলে উঠল, বুঝলে তো সবাই আমাদের রূপের তরি কত ভাগ্যবতী। সবাই হুম হুম করে উঠল। মেঘমুনের দিকে তাকিয়ে বলল, এই মন পাখি, তোমার মুখ গোমরা কেন? হক চকিয়ে তাকাতেই নীল বলে উঠল, আর ও তো ছ্যাঁকা খেয়েছে, প্রেমের ছ্যাঁকা, না না ক্রাসের ছ্যাঁকা। বলেই জোরে জোরে হাসতে শুরু করলো। কেউ না বুঝলেও আন্দাজ করে হেসে দিল। বেচারা মন লজ্জায় কিছুই বলতে পারলো না। আর চোখে তাকিয়ে দেখলো মেঘের তীক্ষ্ণ চোখের ইশারা। সবার অলক্ষ্যে রূপ উঠে চলে গেল। সবাই সেদিকে তাকিয়ে রূপ হওয়া ওদের কোনো রকম সামলে তীব্র উঠে গেল রূপের পেছন পেছন। আবারও ওর তীব্রময়ী অভিমান করেছে। আর করবে নাই বা কেন? ও তো শুধু অভিমান না, রাগ করার মতো কাজ করেছে। নিজের এত কথা লুকিয়ে। সত্যিই রহস্যময়। নামটা তীব্রর সাথেই মানানসই। অভিমানের পারদ কি প্রিয় পুরুষের সংস্পর্শে অবিষ্টিত থাকে, নাকি হাওয়ার মতো উড়ে চলে যায় দূর দেশ আকাশে? এই যে না বলা কথার ভিড়ে লুকানো যন্ত্রণার পাহাড় সম কষ্ট চেপে আড়ালে চলে এসেছিল রূপ। কিন্তু মাত্রই নিজ পুরুষটার স্পর্শ রণলে পুড়ে সেই অভিমান কর্পূরের ন্যায় কোথায় যেন উড়ে গেল নিমেষেই। অভিমানের ছিটে ফোটাও রইল না হৃৎকারণের অবশিষ্ট। কোনো এক দমকা ঝড়ের মতো হুট করেই আসে, আবার হুট করেই উড়ে গেল অভিমানগুলো। এই তো কিছুক্ষণ আগেও যার কথায় কষ্টের সাগরে বিচরণ করছিল, বর্তমানে তার এলোমেলো স্পর্শে তার থেকে দ্বিগুণ প্রেমের জোয়ারে ভাসছে। প্রিয় পুরুষটির অনবরত চুমুর বর্ষণে শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। রূপের গলদেশ জুড়ে প্রেম ছোঁয়া খেলা খেলছে তীব্র। নিজ ওষ্ঠ জোয়ার দ্বারা ক্ষণে ক্ষণে আদর স্পর্শ করছে প্রেয়সীকে। সময় ঠিক করতে গড়িয়েছে তা খেয়াল নেই দুজনের। কারণ তারা তো প্রেমের স্পর্শে মত্ত। প্রেয়সীর প্রেমে মত্ত হয়ে গলদেশ থেকে মুখ সরিয়ে নেশালো কণ্ঠে তীব্র বলে উঠল, তুমি এত আদর কেন তীব্রময়ী? এই তুমিটাকে আদরে এত ভাসিয়ে নিলেও মনে হয় কম হয়ে যাচ্ছে। এমন ভয়াবহ আদর মিশ্রিত নেশাক্ত কণ্ঠের কথা শ্রবণ হতেই দিক হারালো রূপ। আরও আঁকড়ে ধরল তীব্রের পিঠের কাছের পাঞ্জাবিটা। এত করে উত্তেজনা বাড়ালো তীব্র। আস্তে আস্তে গলদেশ ছেড়ে থুতনিতে চুমু আঁকলো। ততক্ষণে রূপের অবস্থা বেহাল।
এতদিনে স্পর্শের মালিক সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। আজও কেমন অনুভূতির শিকার হয় তীব্রের হালকা স্পর্শেও। দ্রুত আলোড়ন সৃষ্টি হয়েছে রূপের সর্বাঙ্গে। আর না পেরে দুর্বল কণ্ঠে কোনো রকম বলে উঠল, আর না, প্লিজ তীব্র। বলেই তীব্রর বুকে স্পর্শ করে ঠেলে সরাতে চাইল, তবে পারল বলে মনে হয় না। বলিষ্ঠ পুরুষটিকে সরানো কি সত্যিই সহজ? একদমই না। এই তো রূপ পারল না। তীব্র হাসল মৃদু তীব্রময়ীর ব্যর্থ চেষ্টা দেখে, তবে সেটা আড়ালেই রইল রূপের। আস্তে ধীরে তীব্র ছাড়ল রূপকে, ছাড়ল না বরং রূপকে নিজের স্পর্শের অত্যাচার থেকে মুক্ত করে রূপের কাঁধে মাথা রাখল। শক্ত বন্ধন ছেড়ে আলতো করে জড়িয়ে ধরল রূপকে, অতঃপর জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল, এই তীব্রময়ী, আদর খাওয়ার জন্য একলা একলা এসে পড়ো নাকি? কারণ তুমি তো জানোই তোমার তীব্র তোমায় একা ছাড়বে না। চুপ করে আছো কেন তীব্রময়ী? অভিমান কমেনি এখনো? তীব্রের কথায় রূপের ভেতরে অভিমানের খাঁচাটা আবারও তড়াক করে লাফিয়ে উঠল, যেটা এতক্ষণ এই পুরুষের আদর ভুলেই গিয়েছিল। আবারও মন পড়তে রূপ অভিমানী কণ্ঠে বলে উঠল, আমি কোনো অভিমান করিনি, ছাড়ুন আমায়। তাই করনি অভিমান? না। তাহলে ছাড়তে বলছো কেন? করু। ওখানে যাবো তো, সবাই অপেক্ষা করছে না? তুমি আদর খাও আমার কাছ থেকে। বলেই আর একটু জড়িয়ে ধরলো রূপকে। রূপ কিছুই বলল না। আর কেন বলবে ও? ওকে কিছু বলে নাকি এই পুরুষ? একটু কিছু বলে না। কত কিছু অজানা ওর, এইসব জানতেও চায় না ওকে। বলবে না কথা রূপ। রূপের নিশ্চুপ থাকা অনেক কিছু বুঝিয়ে দিল তীব্রকে। তাই তো অপরাধী কণ্ঠে বলে উঠল, আমি আমার বিষয়ে কাউকে কিছু জানাতে পছন্দ করি না তীব্রময়ী। নিজেকে খোলা বই করতে ইচ্ছে হয় না কারো কাছে, তাই তো আমার সবটাই লুকায়িত তোমার নিকট। তবে তুমি চাইলে পুরো আমিটাকেই বুঝে নিতে পারবে, একদম খোলা বইয়ের মতো পড়ে নিতে পারবে। তবে সেটা তোমাকেই করতে হবে, কারণ আমি পুরোটাই তোমার তীব্রময়ী। বলেই থামল তীব্র। রূপ মনোযোগ দিয়ে শুনছে প্রতিটি কথা। ওর খুব ভালো করে জানে রাগ অভিমান করে থাকতে পারবে না ও তীব্রর ওপর। ঠিক কোনো না কোনোভাবে তীব্রর অভিমানের পর্দা সরিয়ে ভালোবাসার চাদরে মোড়াবে। ওর ভাবনার মাঝেই তীব্র আবারও বলে উঠল, নিজ থেকে জানতে বুঝতে না চাইলে গোটা পৃথিবীটাই অচেনা অজানা মনে হয়। ঠিক তেমনি প্রিয় মানুষটাকেও নিজ থেকে জানার চেষ্টা করতে হয় তীব্রময়ী, না হলে অজানায় তরিয়ে ভুল বোঝাবুঝির কবলে পড়তে হয়, যা সন্দেহের তালিকায় ফেলে দেয় সবচেয়ে প্রিয় মানুষটাকেও। অভিমানের বাহারে ভালোবাসা চাপা পড়ে যায় নিমিষেই। এত সুন্দর করে ব্যাখ্যা করা দরুন আবেগী রূপে চোখ জড়ো ছলো ছলো করে উঠল। শক্ত করে তীব্রের বুকে মিশে গেল মেয়েটা। আলতো আলতো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে জানতে চাই না তীব্র, আমি শুধু আপনাকে চাই। একবার না, হাজারবার আপনিতে হারাতে চাই। ঠোঁট চুড়ে হাসি ফুটল রহস্যময়। সেই হাসির আড়ালে থাকা ইচ্ছেগুলো আরো গাঢ় হলো বোকা মানবীর বোকামতে। আমার রক্ত হয়ে আমার কথাই অমান্য করে কত বড় সাহস বেয়াদবটার! বলেছিলাম শত্রু হতে, করে নিল বন্ধুত্বের মিলন। বলেই টেবিলে থাবা বসালো প্রাপ্তবয়স্ক এক বৃদ্ধ। চোখে আগুনের ফুলকি বেরোচ্ছে যেন। রাগে দুঃখে নিজেকে শান্ত করার কঠিন হয়ে পড়েছে। ওনার সামনে বসা অজানা এক ব্যক্তি বলে উঠল, এত হাইপার হলে চলবে না মিস্টার সেন, ভেবেচিন্তে কাজ করা উচিত। ইতিমধ্যে অনেকটা ঝামেলা বেঁধে গেছে। মিস্টার সেন রেগে বলে উঠলেন, সবটাই হয়েছে আমার আদরের পুত্রের জন্য, আর আমি কিনা শান্ত হয়ে বসে থাকবো বলছো? এখন শান্ত হওয়া ছাড়া কিছুই করার নেই, সময় বড় কম, তাই দ্রুত সবটা সামাল দেওয়া উচিত। মিস্টার সেন ভাবুক কণ্ঠে বলে উঠলেন, এখন আর কি করব? ওই হতভাগা আবার তীব্রের সাথে হাত মিলিয়েছে। এত কষ্ট করে ঝামেলা পাকালাম, কিন্তু সবটাই বেশি গেল ওর জন্য। অজানা ব্যক্তিটি বলে উঠলেন, অভ্রর কোনো দোষ নেই মিস্টার সেন, সবটাই আপনার মেয়ে রীতির দোষ। যে বাড়িতে অতীতের আগুন লোকায়েত, সে বাড়ির বউ হয়ে পা রেখেছে সে। নিজের ছেলে মেয়ে এমন শত্রু হলে আর কি করা যাবে? এত ছেলে থাকতে ওই অফিসারকে বিয়ে করতে হলো এটির। এখন তো এসব বলে লাভ নেই,
যা করলে আবারও আগের পরিস্থিতি তৈরি হবে সেটাই করা উচিত, না হলে পরিস্থিতি একসময় আমাদের হাতের বাইরে চলে যেতে সময় লাগবে না মিস্টার সেন। আর আপনার কার্যকলাপও। কথাটা শুনে আতঙ্কে উঠলেন মিস্টার সেন। কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। ভয়ে রক্তনালী বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। যে ভুল আর পাপ তিনি করেছেন তার প্রকাশ্যে আসুক তা তিনি কোনোদিনই চায় না। তাই দ্রুত বলে উঠলেন, না না, এটা হতে দেওয়া যাবে না। যে করে হই তীব্রকে শেষ করতেই হবে আমার। আর সাথে ওই ব্যানার্জি হাউসও। সেটা ঠিকই, তবে একটা কথা ভেবে দেখুন, আমাদের বড়সহ দুই শত্রুই উৎপতভাবে জড়িয়ে গেছে একই সাথে। এদের সবার প্রাণভোমরা কিন্তু একজনই, তাই তাকে শেষ করতে পারলেই সবাই একদিকে নিঃস্ব হয়ে যাবে। এতে আখেরে লাভ আমাদেরই, কি বলেন মিস্টার সেন? মিস্টার সেন কিছু না বলে হাসলেন। যে হাসির মধ্যে বিরাট বড় পরিকল্পনার বহিঃপ্রকাশ ঘটেছে। নিজের ক্ষমতা, অর্থ, প্রাচুর্য সব ধরে রাখতে তিনি মৃত্যু দিতেই এক পায়ে রাজি। সেটা নিজ প্রিয়জন হোক আর নিজের রক্তের ছেলেই হোক না কেন। তবে কি আবারও কোনো ষড়যন্ত্র ধেয়ে আসবে রূপ তীব্র জীবনে, যা নিমেষেই শেষ করে দেবে হৃদয় স্পর্শীর প্রণয়। আলাদা হবে বুঝি আরও নিষ্পাপ ভালোবাসা, শেষ হয়ে যাবে পরিবারের সুখ দুঃখ। হাসি খুশি মানুষগুলো শোকের সাগরে ভেসে যাবে কি? তীব্র কি পারবে এই ষড়যন্ত্রের মোকাবিলা করবে? নিজ তীব্রময়ীকে নিজের বাহুডোরে আগলে রাখতে, নাকি অতীতের বেড়াচালে হারাবে আবারও ফিরে পাওয়া সুখগুলো? সময় গড়িয়ে আজ অনেক দিন হলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা। সময়ের তালে তালে কত ফুল ফুটেছে, কত ঝরে গেছে। কত প্রেমের বর্ষা শেষে রোদের আগমন ঘটেছে, প্রেম প্রেম আবেগ ফুটেছে। ব্যানার্জি হাউসে এখন মিলন মেলা চলে প্রতিদিন। পুরো বাড়ি এখন পরিপূর্ণ। 3 ছেলে বিয়ে করে বউ এনেছে। মিষ্টি বউগুলো যেন প্রতিনিয়ত নতুন নতুন আনন্দের ফোয়ারা সৃষ্টি করে। ঠিক রূপের মতোই হাসি খুশি চঞ্চল প্রকৃতির। যদিও ইতি একটু বেশি চঞ্চল, তবে রণর ভয়ে চুপ থাকে। কিন্তু রণ বেরোতেই আবার হাসি মজায় মেতে ওঠে। যে মেয়েটা বিয়ে ঠিক হওয়া থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত চুপচাপ ছিল, কষ্টে জর্জরিত ছিল, এখন সে আনন্দের হিল্লোলে তুলে বাড়ির প্রতিটি সদস্যর সাথে। এই 3 বউ আর রূপকে দেখলে কেউ বলবে না ওরা বৌদি ননদ, মনে হবে তারা বোন বা বান্ধবী। এতটাই মিল এদের মধ্যে। এই যে এখন 4 জন মিলে কিচেনে রাজত্ব চালাচ্ছে। কেউ যে কিছু বলবে তার উপায় নেই, কারণ বাড়ির রাজকন্যারা উপস্থিত বলে কথা। কিছু বললেই রূপ বলে বসবে, না হলে অভিমান করবে। আসলে এতদিন বাড়িটা মেয়ের অভাব আর রূপের দিদির অভাবে চুপচাপ ছিল, কিন্তু এখন রূপের 3 বৌদির সাথে সারাক্ষণ ডুবে থাকে। কেউ কিছু বলে না। আর রুদ্রাক্ষী পাকোড়া ভাজতে ভাজতে রূপকে বলে উঠল, এই রূপ, তুই ওভাবে কেবিনেটের উপর বসে আছিস কেন? আমি বলছি। রূপ হঠাৎ এমন কথায় হকচকিয়ে বলে উঠল, কেন কেন কি হবে এখানে বসলে? ওর কথা শুনে বাকি দুজনও অবাক চোখে তাকালো রুদ্রাক্ষীর দিকে। ইতি ময়দা মাখতে মাখতে বলে উঠল, কি হয়েছে দি? ওকে নামাতে বলো কেন? ও কি সবসময় বসে বসে খাবে নাকি? কাজ করবে না কেন? কাজ শিখতে হবে না নাকি? পরে তীব্র তো হুতাশ করবে বাচ্চা বউ নিয়ে। বলেই হাসলো। এদিকে ইতি আর ফাল্গুনি অবাক হয়েছিল এতক্ষণ, তবে শেষ কথা শুনে তারাও হেসে দিল। ফাল্গুনি হেসে বলে উঠল, ভয় পাইয়ে দিয়েছিলে বড়দি। একমাত্র ননদিনীকে কি কাজ করতে দেওয়া যায় বলো তো? তাছাড়া আমাদেরও কাজ করতে মানা করেছে আমাদের 3 শাশুড়ি। রূপকে দিয়ে কাজ করালে দেখা যাবে আমাদেরও আর কাজ করতে দেবেই না। বলে রূপের দিকে তাকালো। সাথে সাথে সবাই এক প্রকার থমকে গেল যেন। রূপের চোখ মুখ পুরোটাই কষ্টে লাল হয়ে গেছে, চোখের কোণে জল জমেছে, সেই সাথে মুখের বেদনার ছাপ। ওরা দ্রুত রূপকে ঘিরে ধরলো। ফাল্গুনি রূপের 2 গাল ধরে বলে উঠল, কি হয়েছে রূপ, কাঁদছো কেন? রুদ্রাক্ষী রূপকে নিজের দিকে ঘুরিয়ে বলে উঠল, আমার কথা কষ্ট পেয়েছিস রূপ? আমি মজা করেছি তো। এই দেখ, সরি বলছি। বলেই কানে হাত দিল। রূপ দ্রুত রুদ্রাক্ষীর হাত ধরে বলে উঠল, আমি বসে থাকি বলে তুমি রাগ করো দি ভাই?
এক মারবো কানের নিচে বেশি বসলে। ইতি রূপকে জড়িয়ে ধরে বলে উঠল, এতটুকুতেও কেউ কাঁদে নাকি বোকামি? কষ্ট পেয়েছি বৌমনি, কিন্তু কাঁদতে চাইনি। কিভাবে যেন চোখে জল চলে আসে। বলেই মুখ ফোলালো। এতে করে আবারও সবাই হেসে দিল। ফাল্গুনী রূপের থুতনি ধরে নাড়াতে নাড়াতে বলল, ইস রে, এই বাচ্চা মেয়েটা নাকি অত বড় বিজনেসম্যানকে সামলাবে। আমার তো এখনই ভয় লাগছে। ফাগুন বউ আমাকে উনি সামলাবেন বুঝলে, আমি কেন সামলাতে যাব বলো তো? রূপের কথা শুনে ইতি হেসে বলল, তাই তো, কিন্তু চুমুটুমু সহ্য করতে পারো তো আমার দা ভাই? মনে তো হয় না নিরামিষ রেখেছে এতদিনেও আমার দা ভাই। বলেই ভ্রু উঁচু করে ইশারা করলো বলতে। এদিকে তীব্র প্রসঙ্গ আসায় রূপ লজ্জায় কাহিল হয়ে গেছে ইতিমধ্যে। তার উপর ইতির কথা শুনে পাগল প্রায় দশা ওদের কি করে বোঝাবে এই তীব্র নামটা শুনলেই যে পুরুষের পাগলামাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সারা শরীর জুড়ে সুখ পাখিগুলো ছুটোছুটি করে বেড়ায়। সামলাতে পারে না রূপ নিজেকে। ওর এইসব ভাবনার মাঝেই ফাল্গুনী রূপের কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে উঠল, কি ব্যাপার ননদিনী, কোথায় হারালেন? বলেন একটু, আমরাও শুনি। রূপ এবার বেশ লজ্জা পেল, তাই পরিস্থিতি সামলাতে বুদ্ধি খুঁজতে লাগলো। আর সাথে সাথে পেয়েও গেল। শয়তানি হাসি দিয়ে পাশের ময়দা মাখা বড় বোলটার থেকে একটুখানি ময়দা নিয়ে ফাল্গুনির গালে লাগিয়ে খিলখিল করে হাসতে লাগলো। রূপের হঠাৎ এহেন কাজে হতবাক সবাই। ফাল্গুনির গালে হাত দিয়ে বলে উঠল, এটা কি হলো? আমার বোনকে লজ্জা দেওয়ার জন্য উপহার পেলে। কথার আওয়াজ অনুসরণ করে সবাই দরজায় তাকাতেই দেখলো তিন ভাই দাঁড়িয়ে আছে। আর কথাটা রোহন বলেছে। রণ আর রোহন এগিয়ে এসে ফাল্গুনি আর রীতিকে সরিয়ে রূপ যেখানে বসে আছে সেখানে ক্যাবিনেটের দুই পাশে দাঁড়ালো। রোশন এখনো দরজায় দাঁড়িয়ে হাসছে। রোহনের রূপের দিকে তাকিয়ে বলল, পেতনি, এতদিনে একটা ভালো কাজ করেছিস। এই মেয়ে আমার কথা না শোনার ফল পেল আমার বোনের কাছে। বলতে না বলতেই ফাল্গুনি নিজেও রোহানের গালে ময়দার প্রলেপ লাগিয়ে দিল। রোহান হতভম্ব চোখে তাকাতেই বাকিরা হেসে দিল। রোহান কেন বাদ যাবে? সে নিজেও পাশে থাকা রণর গালে মুঠো ভর্তি ময়দা লাগিয়ে দিল। রণ তখন হাসছিল, হঠাৎ এমন কাজে রোহানের দিকে তাকাতেই সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। রণ রেগে বলে উঠল, তবে রে, বলেই হাতে ময়দা উঠিয়ে রোহনের দিকে এগিয়ে লাগাতে যাবে তার আগেই রোহন কায়দা করে ইতিকে সামনে এনে নিজে পেছনে চলে গেল। ফলস্বরূপ ইতির এক গাল ময়দা মাখামাখি হয়ে গেল। ইতি রেগে তাকালো রণর দিকে। তা দেখে রণ বলে উঠল, সবাই ময়দা ভূত হয়েছে তো তুমি কেন বাদ যাবে? তাই তোমাকেও লাগিয়ে দিলাম। ওর কথায় রুদ্রাক্ষী জোরে হেসে দিতেই ইতি রুদ্রাক্ষীর গালে ময়দা লাগিয়ে দাঁত বের করে হেসে দিল। রোশন নিজেও ফিক করে হেসে উঠল আর তার শাস্তি হিসেবে পেল রুদ্রাক্ষীর হাতের ময়দার প্রলেপ। রূপ এবার হাসতে হাসতে বলল, তোমরা সবাই ময়দা ভূত হয়ে গেছো। কি সুন্দর লাগছে তোমাদের, একদম দ্য নান মুভির সাদা ভূতের মতো। বলেই খিলখিল করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে ওদের দিকে তাকাতেই হাসি আটকে দম বন্ধ হওয়ার জোগাড়। আগে ছিল 3 জোড়া চোখ, এখন তাদের বউ এসে হয়েছে 6 জোড়া চোখ। রূপ ওদের রাগী চোখ আর মুখের রিয়াকশন দেখে বিড়বিড় করে বলে উঠল, হায় হায়, এবার তুই শেষ রূপ। বলেই যেই না ক্যাবিনেট থেকে নামতে যাবে তার আগে সবাই মিলে চেপে ধরে রূপের সারা মুখে ময়দা লাগিয়ে দিল। রূপে ছাড়া মজা নিতে গিয়ে এখন নিজেই মজার বস্তু হয়ে গেল। সবার কাছে সবার দিকে ঠোঁট উল্টে তাকাতেই রোহান বলে উঠল, এবার তোকে পারফেক্ট ভূত লাগছে। রণু বলে উঠল, একদম কিউট ভূত। রোশন কেন বাদ যাবে? সেও বলে উঠল, পুতুল ভূত। বলেই 6 জন হাসিতে মেতে উঠল আর রূপ মুখ ফুলিয়ে সবার দিকে তাকিয়ে রইল। এছাড়া আর কি বা করা যাবে? বেচারা আর তো হবে না, কারণ শুরুটা রূপই করেছে। তাই তার হতাশ করা সবার মজা লুটটা দেখলো কাঁদো কাঁদো চোখে। তীব্র আর অভ্র বসে আছে মুখোমুখি। আজ প্রায় 9 বছর পর তীব্রর বাড়িতে এসেছে অভ্র। কত শত পাপ, মৃত্যু, শত্রুতা দেখলো ওরা। প্রতিশোধের আগুনে পড়ল, বন্ধুত্বের বন্ধন ভেঙে শত্রুতা গড়ে তুলল।
তবে আজ জানতে পারলো সবটাই সাজানো প্ল্যান ছিল। এতে না ছিল সত্যের ছিটেফোঁটা আর না ছিল কোনো কারণ, যা ছিল তা স্বার্থ। আর এই স্বার্থের জন্যই এত বছর ওরা শত্রু শত্রু খেলে বেড়ালো। ভেবেই অপরাধী কণ্ঠে অভ্র বলে উঠল, ক্ষমা করে দে ভাই, আমি না জেনেই তোর কত ক্ষতি করেছি, এর জন্য প্রয়োজনে শাস্তিও দে। বলেই মাথা নিচু করে নিল। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলো অভ্রর মুখভাব, বুঝলো অনেক কিছুই। তবে এখন সেই সব বলে লাভ নেই। তার গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওসব বাদ দে অভ্র। এখন তোকে আমি যা বলবো তা শান্ত মাথায় শুনবি, কারণ এই সব তোর অজানা যেমন ঠিক তেমন আমার কাছে সবচেয়ে গোপন তথ্য। আশা করি তুই বুঝবি। বলে অভ্রের দিকে শান্ত চাহনি দিল। অভ্র অবাক হয়ে বলে উঠল, আরো কি কি অজানা আমার? হাসল তীব্র থাই গ্লাসের দিকে তাকিয়ে মেঘ মুক্ত আকাশের পানি চেয়ে বলে উঠল, এখনো কিছুই জানিস না তুই। আসলে কে কে এইসব করেছে তা সম্পর্কে যেমন জানিস না, ঠিক তেমন এদের স্বার্থ সম্পর্কেও অবগত তুই। একের পর এক অবাক হচ্ছে অভ্র। তীব্র আবারও বলে উঠল, তুই কি জানিস এশার মৃত্যুর কারণ? চোখ মুখ শক্ত হলো অভ্রের। হৃদয়ে জ্বালালো প্রণয় বিচ্ছেদের আগুন, যাই একটু একটু করে শেষ করেছে ওকে প্রতিনিয়ত। তীব্র তাকালো সেই দিকে, বুঝলো অভ্রের মনের বেদনা, কিন্তু কিছুই বলল না। প্রমাণ ছাড়া যে বলা সম্ভব না, তাই তো ল্যাপটপ অন করে প্রুফটাই দেখালো, যা এক নিদারুণ হত্যা লীলার আবরণ।